কিন্তু হু ওয়াজ ইট, হু কন্ট্যাক্টেড ইউ ডক্টর ইউনুস? কে ছিল তারা যারা আপনাকে ফোন করেছিল? কারা আপনাকে প্রথম যোগাযোগ করলো? নামগুলো কি? ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে গিয়ে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে গিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসের সাংবাদিক বৈদেশিক বিষয়ক সম্পাদক গিডিয়ন রাকমানের সঙ্গে তার পডকাস্টে একটা সাক্ষাৎকার দিয়েছেন, রাকমান রিভিউয়ে। সেই সাক্ষাৎকারটির পূর্ণ বিবরণ ফিনান্সিয়াল টাইমস প্রকাশ করেছে বৃহস্পতিবার। আমি আজকে সেটা পড়লাম। রাকমান রিভিউ পড়ার পর আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে কয়েকটি প্রশ্নের সোজা সাপটা উত্তর চাই। আমার মনে হয় এই উত্তরটা দেওয়া তার জন্য খুব জরুরি, আমাদের জন্য খুব জরুরি, কারণ এর আগে আন্তর্জাতিক পরিসরে 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানকে তিনি মেটিকুলাসলি ডিজাইন্ড, অর্থাৎ খুবই সুপরিকল্পিত একটি ঘটনা বলে এসেছেন এবং বলে এসেছেন যে মাহফুজ আলম সেটার মাস্টার মাইন্ড। এর ফলে এই ছাত্র জনতার অভ্যুত্থানকে স্বতঃস্ফূর্ত না ভেবে একটা দেশি বিদেশি পরিকল্পনার অংশ বলে ভাবার সুযোগ আছে বলে বিতর্ক তৈরি হয়েছে। অনেকে একে সন্দেহের চোখে দেখছেন। এই সন্দেহ দূর করবার জন্য স্পষ্ট হওয়া, স্বচ্ছ হওয়া জরুরি ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য। আরেকটি কারণে জরুরি, যাতে 2024 সালে এই ঘটনা প্রবাহের ইতিহাসটা সুস্পষ্টভাবে আমাদের এবং পরবর্তী প্রজন্মের জানা থাকে। আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস দয়া করবেন, অনুগ্রহ করে এই প্রশ্নগুলোর উত্তর খুব স্পষ্ট দেবেন, কারণ একমাত্র তারই জানার কথা এবং এই নিয়ে লুকোছাপার আমি কোনো কারণ দেখি না। গিডিয়ন রাকমান নিজেও ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই প্রশ্নটা করেছিলেন। তিনি বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কোথায় ছিলেন যখন তিনি ফোন পেলেন এই প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব সহ। মোহাম্মদ ইউনুস বলছেন যখন ফার্স্ট এই কলটা আসলো তখন তিনি প্যারিসের এক হাসপাতালে একটা স্মল অপারেশন, ছোট্ট অপারেশনের জন্য সেখানে ছিলেন এবং তিনি বলছেন সো দে কল্ড, তারা ফোন করলো। আর উনি তখন বলছেন যে আমি তো সব সময় খবর দেখছিলামই মোবাইল ফোনে কি হচ্ছে বাংলাদেশে, খুব স্বাভাবিক। আবার মোহাম্মদ ইউনুস বলছেন দে সেড শি লেফট, তারা বলল উনি চলে গেছেন, মানে তারা বলল শেখ হাসিনা চলে গেছেন। নাও উই হ্যাভ টু হ্যাভ আ গভর্নমেন্ট, আমাদের এখন একটা সরকার দরকার, প্লিজ ফর্ম দ্য গভর্নমেন্ট ফর আস, প্লিজ আমাদের জন্য সরকার গঠন করুন। এখন তো ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন, তিনি বললেন না আমি চাই না, আমি এর জন্য উপযুক্ত না, আই এম নট দ্য ওয়ান, আই ডোন্ট নো এনি, আমি কিছু জানি না এ বিষয়ে এবং আমি এ ব্যাপারে ইনভলভড হতে চাই না। দেখুন, যে প্রশ্ন আমার, যে প্রশ্ন আপনার মনে আসা খুব স্বাভাবিক, গিডিয়ন রাকমান সে প্রশ্নটা ওনাকে স্পষ্ট করে করলেন, জিজ্ঞেস করলেন হু ওয়াজ ইট, হু কন্ট্যাক্টেড ইউ? কে ছিল তারা? হু ওয়াজ ইট, কে ছিল, কারা আপনার সঙ্গে যোগাযোগ করলো? মোহাম্মদ ইউনুস বলছেন স্টুডেন্টস, ছাত্ররা। আই ডোন্ট নো দিস গাইজ, আমি তাদেরকে চিনি না, নেভার হার্ড অফ দেম, কখনো তাদের কথা শুনি নাই, নেভার নিউ দেম, কখনো তাদের কথা জানতাম না। সো আই ট্রাই টু কনভিন্স দেম ইউ উইল ফাইন্ড সামবডি, মানে আবার উনি যে রাজি না, উনি বলেছেন প্লিজ তোমরা অন্য কাউকে খুঁজে নাও, এগুলো কথা। আমার প্রশ্ন, কে তাকে ফোন করলো? এর উত্তর এখনো 5.5 মাস পরেও ছাত্ররা মানে কি? ছাত্ররা একটা ফোনে অনেকে মিলে কথা বলছিল। সেই ছাত্রদের মধ্যে কে কে ছিল যাদেরকে উনি পরে উপদেষ্টা বানিয়েছেন তারা, নাকি অন্যরা? নামগুলো কি? I don't know these guys, never heard of them, never knew them. উনি ওদেরকে চিনতেন না, কখনো ওনাদের কথা শোনেন নাই, কখনো ওদের কথা জানতেন না। ওরা ওনার প্যারিসের হাসপাতালে বসা ফোন নাম্বার পেয়ে গেল এবং সে সময় তাকে ফোন করলেন এবং তিনি ফোন ধরলেন। মানে কাউকে ওনাকে আগে বলতে হলো না যে ডক্টর ইউনুস আপনাকে হয়তো ছাত্ররা ফোন করতে পারে বা কোনো কিছু না, সরাসরি তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোনে পেয়ে গেল। এবং আমরা যারা মানে বাংলাদেশে দীর্ঘ সময় সাংবাদিকতা করে এসেছি, আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাওয়া কি ভীষণ কঠিন। মানে ডক্টর মোহাম্মদ ইউনুস কোনোদিন বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলায় কখনো আগ্রহী ছিলেন না, কোনো বিষয়ে তিনি মন্তব্যে আগ্রহী ছিলেন না, এবং কখনো তাকে সরাসরি এত সহজে পেয়ে যাওয়া, মানে এটা কি করে সম্ভব আমি জানি না, কিন্তু তারা পেল, কোনো অসুবিধা নাই। সে সময় হয়তো বা বাংলাদেশে এমন একটা সময় যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ফোন ধরেছেন, কিন্তু হু ওয়াজ ইট, হু কন্ট্যাক্টেড ইউ ডক্টর ইউনুস? কে ছিল তারা যারা আপনাকে ফোন করেছিল?
কারা আপনাকে প্রথম যোগাযোগ করলো, নামগুলো কি? উনি আবার বলছেন দে সেড নো 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 ইউ হ্যাভ টু বি দেয়ার। তারা বলছে না 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 আপনাকেই থাকতে হবে, আমরা আর কাউকে খুঁজে পাবো না। আই সেড ট্রাই হার্ডার, আমি বললাম আরো খোঁজো। তো আমার প্রশ্ন এই যে দে দে, তারা সবাই মিলে বলছে নো 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 আপনাকেই থাকতে হবে। I said use at least one day again for my sake, 24 hours later you can call me back. তো 24 ঘন্টা পরে ডক্টর ইউনূস তাদেরকে বললেন আবার তোমরা আমাকে ফোন করতে পারো। এরপরে উনি বলছেন দে কল্ড মি ব্যাক, সেড নো উই ট্রাইড ভেরি হার্ড, ইটস নট পসিবল। আবার তিনি তারায় ফিরে গেছেন। তারা ওনাকে ফোন করেছিল এবং বলেছে কাউকে তারা খুঁজে পাচ্ছে না। 2007 সালের 10ই জানুয়ারি মইনু আহমেদ ঠিক বিকাল 5:30টায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছিলেন। সে সময় গ্রামীণ ব্যাংকের দুজন কর্মকর্তা তার সামনে বসা ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস বিবৃতি দিয়ে কথায় নানাখানে এই কথা একেবারে বিবৃত করেছেন। মইনু আহমেদের বইয়ে আছে যে তাকে তিনি ফোন করেছিলেন ডক্টর ইউনূসকে, তিনি বলেছেন এত স্বল্প সময়ের জন্য তিনি আসতে চান না, তিনি দীর্ঘ সময়ের জন্য তাকে ক্ষমতা দিলে তিনি রাজি আছেন। 2007 সালে এই কথা লিপিবদ্ধ আছে গবেষক মহিউদ্দিন আহমেদের বইও। কিন্তু দেখেন কি অদ্ভুত, 2024 সালের ঘটনা, মুখ থেকে বেরই করা যাচ্ছে না ডক্টর ইউনূসের যে ঠিক কারা কোন কোন ব্যক্তি ফোন করলেন। দেখেন 2007 সালের 10ই জানুয়ারি মইনু আহমেদ ফোন রাখার পর আবার মাসুদ উদ্দিন চৌধুরী, সে সময় খুব প্রভাবশালী সেনা কর্মকর্তা, তার সাথে কয়েকজন জওয়ান মিলে যে তার ডক্টর ইউনূসকে আবার বোঝাতে এসেছিল, ডক্টর ইউনূস কিন্তু সে কথাও জানিয়েছেন এর আগে সংবাদ মাধ্যমকে। কিন্তু এবার তিনি কিছুতেই নাম বলতে রাজি না। তিনি তখন সেই তাদেরকে বললেন, ছাত্রদেরকে বললেন যে তোমরা যখন এত রক্ত দিয়েছো, তোমরা যখন এত কিছু করেছো, আমারও আমার ইচ্ছার বিরুদ্ধে হলেও কিছু করা উচিত, কিন্তু সরকারকে রিফর্ম করতে হবে, সংস্কার করতে হবে। যদি তোমরা রাজি থাকো তাহলে আমি আছি। উনি বললেন দ্যাটস ইট, দে ডিডন্ট সে আ ওয়ার্ড। তার মানে ছাত্ররা তখন সংস্কারের কথা বলে না, এই সংস্কার যে করতে হবে সেটাও আসলে প্রথম ডক্টর ইউনূস বললেন, এবং দে ডিডন্ট সে আ ওয়ার্ড। যারা তাকে ফোন করেছিল তারা একটা শব্দও উচ্চারণ করে নাই। 2 ঘন্টা পর তিনি বলছেন হাসপাতালের নার্স ফুলের বোকে নিয়ে তার রুমে প্রবেশ করে বলল আমরা তো জানতামই না যে তুমি বাংলাদেশের প্রাইম মিনিস্টার। মোহাম্মদ ইউনূস বলছেন শি সেড ইউ আর দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এবং এখন এটা টেলিভিশন, প্রেসে সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি। ডক্টর ইউনূস বলছেন যে এই প্রথম তিনি তখনই সেই নার্সের মুখ থেকেই তার কথা শুনলেন। তারও 2 ঘন্টা পর হাসপাতালের বোর্ডের লোক এসে তাকে অভিনন্দন জানিয়ে গেল নতুন প্রধানমন্ত্রী হিসেবে, নিউ প্রাইম মিনিস্টার হিসেবে। এবং এরপর তিনি বললেন আমাকে সুস্থ করে দাও তাড়াতাড়ি, যাতে আমি দ্রুত দেশে যেতে পারি। এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্ণনা তার ভাষায়। সো দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য হোল স্টোরি। আসলে হোল স্টোরির কোনো বিগিনিংই এই সাক্ষাৎকার থেকে আমরা জানতে পারলাম না। কদিন আগে নিউ এজের সঙ্গে সাক্ষাৎকারে খুবই সাহসী সম্পাদক নুরুল কবির ভাই, তিনি বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে প্রশ্ন এড়িয়ে যাওয়ায় তো আপনার একটা সুনাম আছে, প্রশ্ন এড়িয়ে না গিয়ে যদি উত্তর দেন, এরকম একটা কৌতুক করে তিনি সাহসী সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, তিনি ওই সাক্ষাৎকার শুরু করতে পেরেছিলেন। তো এই প্রশ্ন এড়িয়ে যাওয়ার পুরো গল্প একটা খুবই বিস্তারিত হলো যে তিনি জানতেনই না হাসপাতালের বেডে শুয়েছিলেন, হঠাৎ ফুল পেয়ে জানতে পারলেন যে তিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন বাংলাদেশের। কিন্তু আসল প্রশ্নের উত্তর পাওয়া গেল না, কে ফোন করলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা নিতে। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, সবচেয়ে কৌতূহল জায়গাটা হচ্ছে এরপরে যখন আবার একটু ইলেকশন নিয়ে প্রশ্ন করলেন গিডিয়ন রাকমান, এবং কি সৌভাগ্য আমাদের সঙ্গে এই দশকের পর দশক ধরে যুদ্ধ বিধ্বস্ত, ভীষণভাবে বিভক্ত একটি সমাজ, সিরিয়ার তুলনা করে ফেললেন রাকমান। এবং সিরিয়ার তুলনা করে রাকমান বললেন যে যেমন ধরেন সিরিয়াতেও এই একই ব্যাপার, একদল খুব তাড়াতাড়ি নির্বাচন চাইছে, আরেক দল বলছে এত তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার দরকার নাই। কারণ রাকমান বলছেন যে সিরিয়াতে যেমন ধরেন যদি বেশি তাড়াতাড়ি নির্বাচন হয়ে যায় তাহলে ইট ক্যান জাস্ট স্প্লিট দ্য কান্ট্রি ইফ ইউ ডু ইট টু কুইকলি, মানে দেশটিকে আরো বিভক্ত করে দিতে পারে। তো মোহাম্মদ ইউনূস বলছেন না না, আমি খুব ভালো ঐক্য ধরে রেখেছি বাংলাদেশে এবং সেটা থেকে আমি বিচ্যুতও হতে চাই না,
কিন্তু ওয়ান অফ দ্য পসিবিলিটিজ দ্য স্টুডেন্ট দেমসেলভস উইল ফর্ম আ পার্টি, একটা সম্ভাবনা হচ্ছে ছাত্ররা নিজেরাই রাজনৈতিক একটা দল গঠন করবে। মানে এটা এখনো সম্ভাবনা কেন, এই ঘোষণা দিয়ে তো তারা রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করেছে, তারা সরকারেও আছে, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এরই মধ্যে রাজনৈতিক দল গঠনের ডাক দিয়ে জাতীয় নাগরিক কমিটি 2007 সালে ইউনূস সাহেব বলেছিলেন নাগরিক কমিটি গঠন করবেন নামে রাজনৈতিক দল, এবার তারা জাতীয় নাগরিক কমিটি নাম দিয়ে তো সারা দেশে রাজনৈতিক দল গঠনই করছে। এর মধ্যে এখানে খুব ইন্টারেস্টিং একটা কথা ইউনূস সাহেব বলছেন, তিনি বলছেন ইন দ্য বিগিনিং when they are forming the cabinet I took 3 of the student into my cabinet। মানে ইউনূস সাহেব নিজে তার মন্ত্রিসভায় 3 জনকে নিলেন। তো এই কিছুদিন আগেও যে নাহিদ ইসলাম বললেন যে 1-11 সরকার থেকে তাদের এইটা পার্থক্য হয়েছে, কারণ তারা বঙ্গভবনে গিয়ে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির সঙ্গে দর কষাকষি করে এই সরকারে ছাত্র প্রতিনিধি ঢুকিয়েছে, এটাই 1-11 সরকার থেকে তাদেরকে আলাদা করে। এখন তো দেখা যাচ্ছে যে ইউনূস সাহেব ছাত্রদেরকে জায়গা দিয়েছেন ক্যাবিনেটে। I said if they can give life for the country they can sit in the cabinet and decide what it is they are giving life for। মানে আমি তখন তাদের বললাম, ইউনূস সাহেব বলছেন যে তারা যদি জীবন দিতে পারে দেশের জন্য তাহলে তারা ক্যাবিনেটেও বসতে পারে এবং তারা ডিসাইড করতে পারে কেন, তারাই সিদ্ধান্ত নেবে কিসের জন্য তারা জীবন দিয়েছিল, ফেয়ার এনাফ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে উনি কি করে, মানে ওনার এই দে মানে তারা 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 শোনার থেকে আমি আসলে নামগুলো জানতে চাই। তিনি কি করে ঠিক করলেন এই 3 জন হবেন তার উপদেষ্টা, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ, এদেরকেই যে উনি ক্ষমতা দেবেন এটা উনি কখন কিভাবে ঠিক করলেন। তারপর নাও দ্য স্টুডেন্টস আর সেইং ওয়াই ডোন্ট ইউ ফর্ম ইউর ওন পলিটিক্যাল পার্টি। খুব ইন্টারেস্টিং, এখন আর দে নাই, স্টুডেন্টরা বলতে থাকলো ওয়াই ডোন্ট ইউ ফর্ম ইউর ওন পলিটিক্যাল পার্টি, উই উইল টেক আ চান্স। মানে ছাত্ররা ডক্টর ইউনূসকে বলল যে আপনি কেন একটা রাজনৈতিক দল করেন না, আমরা একটা সুযোগ নেব। অ্যান্ড দে সেড ইউ হ্যাভ নো চান্স। অন্যরা বলল কোনো সুযোগ নেই, ইউ ডোন্ট ইভেন গেট 1 সিট ইন দ্য পার্লামেন্ট, ইভেন একটা সিটও আপনারা পাবেন না। কেন? কারণ কেউ তোমাদের চেনে না, আপনাদের চেনে না। আমি বললাম, ইউনূস সাহেব বলছেন I said the whole nation knows them, let them take a chance, whatever they want to do so they will do it। আমি বললাম সারা দেশ এখন এদের চেনে, তাদেরকে একটা সুযোগ নিতে দেওয়া হোক, যাই তারা করুক না কেন, যা তারা করতে চাক না কেন তারা সেটাই করবে। তো ইউনূস সাহেবকে কি তার মানে ছাত্ররা একটা রাজনৈতিক দল করতে বলেছিল আর তারপরে ইউনূস সাহেব বললেন না না তোমাদেরকে সবাই চেনে, কাজে তোমরা এবার দল গঠন করো। মানে 2007 সালে তো ইউনূস সাহেব জাতির উদ্দেশ্যে চিঠি লিখলেন, পরে কোনো সাড়া পেলেন না, কাজেই আর রাজনৈতিক দল গঠন করতে পারলেন না জরুরি অবস্থার মধ্যে মঈন ফখরুদ্দিন সরকারের ভীষণ সহযোগিতার পরেও। এবার উনি তাহলে সারা জাতির কাছে পরিচিত ছাত্র দল গড়ে তুলে এলেন এবং এসে বললেন তোমরা এবার রাজনৈতিক দল গঠন করো। তো এরপর তিনি বলছেন স্টুডেন্টস আর রেডি, দে আর ক্যাম্পেইনিং, দে আর অর্গানাইজিং থ্রু আউট দ্য কান্ট্রি। এর আগেও তো আমি বলেছি যে সারা দেশ জুড়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের 2007 সালে তিনি যে পরিকল্পনা করেছিলেন যে ইউনিয়ন থেকে শুরু করে জেলায় উপজেলায় 20 জন করে এক একটা দল গঠন করতে হবে, ঠিক একই পদ্ধতিতে কিন্তু জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে রিক্রুটমেন্ট করছে। মানে রীতিমতো ইন্টারভিউ নিয়ে তারা হাজার হাজার কর্মী নিয়োগ দিচ্ছে। কোথা থেকে এই অর্থ আসছে, কে বিনিয়োগ করছে, এই প্রশ্ন বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম বা ইউনূস সাহেবকে এই রাহমান সাহেবও করেন নাই। আমার মনে সবসময় এই প্রশ্ন যে কারা ছাত্রদেরকে এই সারা দেশে অর্গানাইজ করার, সংগঠিত হওয়ার, রিক্রুটমেন্ট চালানোর, নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার সারা দেশে কারা তাদেরকে এই অর্থ বিনিয়োগ করছে। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস আরো অনেক অদ্ভুত অদ্ভুত কৌতূহল জাগা নিয়ে কথাবার্তা বলেছেন এই সাক্ষাৎকারে। যেমন রাহমান সাহেব তাকে জিজ্ঞেস করছেন 20 বছর পরে বাংলাদেশকে আপনি কোথায় দেখেন। মানে 84 বছর বয়সী ডক্টর ইউনূস তিনি 20 বছর পরের বাংলাদেশ নিয়ে তখন তার পরিকল্পনা বলে ফেললেন। তিনি বললেন যে তিনি দেখেন অনেক বিনিয়োগ হচ্ছে, তিনি বিনিয়োগ করতে বলেন বিনিয়োগকারীদেরকে। তিনি দেখেন নেপাল থেকে আমরা
হাইড্রো ইলেকট্রিসিটি নিয়ে এসেছি। আপনারা জানেন যে বিজিএমইএ এ মাসেও বলেছে যে তারা জ্বালানি এবং বিদ্যুৎ সংকটের কারণে অনেক কারখানা চালু রাখতে পারছে না, যেগুলো চালু রাখছে এলপিজি গ্যাস দিয়ে, সেসব জায়গায় আসলে তারা বেতন দিতে পারছে না শ্রমিকদের, খরচ পুষিয়ে। অন্যদিকে তিনি সব সমস্যার সমাধান করে ফেলেছেন। তিনি বলেছেন বিনিয়োগকারীদের জন্য আলাদা করে জায়গা, ডেজিগনেটেড স্পেস অলরেডি আছে, সম্ভবত শেখ হাসিনার করে দিয়ে যাওয়া এক্সপোর্ট জোনগুলোর কথা তিনি বলছেন সেখানে। এবং তিনি বলছেন হাইড্রো ইলেকট্রিসিটি নিয়ে আসবো নেপাল থেকে, শুধুমাত্র যদি ইন্ডিয়া 40 মাইল জায়গা দেয়। তো যে ভারত সম্পর্কে তিনি এই সাক্ষাৎকারেও অনেক নালিশ করলেন এবং সম্পর্ক খুবই খারাপ দুই দেশের মধ্যে, এর মধ্যে এখন আর কোনো রাগঢাক নাই, সেই অবস্থায় তাকে নাকি 40 মাইল জায়গা ভারত দিয়ে দেবে, কারণ যাতে এর ফলে নেপালি তরুণরা কাজ করবে, ভুটানি তরুণরা কাজ করবে, এবং তিনি একটা নেপাল, বাংলাদেশ এবং ভারতের পূর্বাঞ্চল মিলে, ভারতের পূর্বাঞ্চল যা নিয়ে ভারত সবচেয়ে, বিশেষ করে ওই যে 10 ট্রাক অস্ত্র মামলার ঘটনার পর থেকে, মানে ভারত সবচেয়ে বেশি স্পর্শকাতর হয়ে থাকে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কে, যে এলাকার নিরাপত্তা নিয়ে ভারতের পূর্বাঞ্চল, সেই পূর্বাঞ্চলের 40 মাইল নাকি উনাকে দিয়ে দেবে সম্পর্কের এত খারাপ অবস্থাতেও। এবং তিনি নাকি একটা আঞ্চলিক শক্তি ওখানে গড়ে উঠছে দেখতে পান, এবং এভাবে তিনি 20 বছর পরের বাংলাদেশে অনেক ইনভেস্টমেন্ট নিয়ে আসার স্বপ্ন দেখছেন। তো কেন 84 বছর বয়সী ডক্টর মোহাম্মদ ইউনূস 20 বছরের বাংলাদেশের স্বপ্ন দেখছেন বা তা নিয়ে আলাপ করছেন, আমি সে বিষয়ে আমার কাছে পরিষ্কার না, এবং সে নিয়ে আমি আলাপও করতে চাই না। কারণ আমি মনে করি না যে মানে উনি চাইলেও হয়তো বা ওনার শারীরিক সক্ষমতা থাকবে না 20 বছর ধরে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যাওয়ার, বাংলাদেশের ক্ষমতায় থাকার। তো আমি আসলে যে প্রশ্নের উত্তর স্পষ্টভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জানতে চাই তা হচ্ছে, তাকে কে ফোন করেছিল প্রধান উপদেষ্টা হওয়ার জন্য, কে বা কে। আমি নিশ্চিত তখন যদি বা তিনি দাবি করছেন তিনি এদের কাউকে চিনতেন না, তারা নিশ্চয়ই নাম বলেছিল, সেই নামগুলো জানতে চাই, এবং এর মধ্যে তিনি নিশ্চয়ই তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বা পরিচিত হয়েছেন। এই নাহিদ, আসিফ, মাহফুজ, এরা তাকে ফোন করেছিল? এই প্রশ্নটার উত্তর জানা খুবই জরুরি। উত্তর জানা জরুরি তিনি কি করে আবার ক্যাবিনেটে 3 জন উপদেষ্টাকে নিলেন যে তোমরা রক্ত দিয়েছো তোমরা থাকবে, কিসের ভিত্তিতে তিনি বিচার করে নাহিদ, আসিফ এবং মাহফুজকে তার মন্ত্রিসভায় নিলেন, তার উপদেষ্টা পরিষদে নিলেন? এই প্রশ্নগুলোর উত্তর জানা আমার মনে হয় খুব জরুরি, নানা বিষয়ে সন্দেহ দূর করবার জন্য। এবং আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই পারেন, একমাত্র তিনিই পারেন সেসব সন্দেহ দূর করতে।